দেখ আজকে আমি যেটা তোমাদের শুরু করবো সেটা হচ্ছে বল ও চাপ। ওকে, বল ও চাপ করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে বল কাকে বলে। বল কাকে বলে? ধরো কোনো একটা বস্তু স্থির আছে, তাকে হয়তো আমরা গতিশীল করব, কিংবা কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে তাকে আমরা স্থির অবস্থায় আনবো, কিংবা আমরা বলতে পারি কোনো একটা বস্তু আকার আকৃতির আমি পরিবর্তন করব। এইটার জন্য আমি বস্তুটার উপর যেটা প্রয়োগ করবো সেটাই হচ্ছে বল। যেমন ধর এই ডাস্টারটা এখানে আছে, ওকে, এই ডাস্টারটাকে আমি গতিশীল করবো, তো এই জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবো, তাহলে আমাকে এর উপর একটা কিছু প্রয়োগ করবো। কিংবা ধর কোনো একটা জিনিস গড়িয়ে গড়িয়ে আসছে, অর্থাৎ সেটা গতিশীল অবস্থায় আছে, তাকে আমি স্থির করতে চাইছি, তার জন্য তাকে আমি কিছু না কিছু একটা প্রয়োগ করে স্থির করবো। কিংবা ধরো একটা রড বা তার আছে, তাকে আমি জোর কিছু একটা প্রয়োগ করবো যার জন্য সেটাকে আমি বাঁকিয়ে দিতে পারি। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এটা যেটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে বল। তাহলে বলকে যদি আমরা সংজ্ঞার আকারে বলি কী বলবো? কোনো একটা বস্তুকে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হবে, কিংবা গতিশীল বস্তু স্থির হবে, অথবা তার আকার আকৃতি আমরা পরিবর্তন করতে পারবো, সেটাকে বলা হচ্ছে বল। অর্থাৎ আমরা বাইরে থেকে যেটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে বল। তাহলে আমরা বলের যদি সংজ্ঞা লিখি, তাহলে আমরা এটা কি আকারে লিখবো সেটা দেখো। দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বা গতিশীল বস্তু অবস্থা পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়, কিংবা বস্তু আকার আকৃতির পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়, তার জন্য যা প্রয়োগ করা হয় তাই হলো বল। বুঝে গেছে? আমরা যে পরিবর্তন করতেই পারবো তার তো কোনো কথা নেই। ধর আমি একটা মোটা লোহার রড নিচ্ছি, প্রচুর পরিমাণে বল প্রয়োগ করছি, কিন্তু পরিবর্তন করা গেল না, সেক্ষেত্রে আমরা কি চেষ্টা করব, কিন্তু তার আকার আকৃতি পরিবর্তন করতে আমরা পারলাম না। তাহলে এখানে আমি একটা কথা বলছি, বাইরে থেকে যা প্রয়োগ করি। এখন ঘটনা হচ্ছে বল কি সবসময় বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত হবে, নাকি তার অভ্যন্তরীণ কিছু বল প্রয়োগ হয়? দেখো, বাইরে থেকে যে সবসময় বল প্রযুক্ত হবে সেটা কিন্তু কথা নয়। যেমন ধর এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার শরীরের মধ্যেও তো কিছু না কিছু বল প্রযুক্ত ভিতরেই হচ্ছে, অভ্যন্তরে, যার জন্য ধরো আমি পাটার উপর ভর করে দাঁড়িয়ে থাকতে পারছি, আমি এই রাস্তাটাকে তুলতে পারছি, হাতটা নাড়াতে পারছি। তাহলে এটা তো আমাকে বাইরে থেকে কেউ এসে হাতটাকে তুলে দিচ্ছেন, বা আমি যে দাঁড়িয়ে আছি পায়ের উপর বল প্রয়োগ করে,
বাইরে থেকে তো কেউ বল প্রয়োগ করছে না। এটা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন হাড় পেশি এদের মধ্যেও বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ বস্তুর অভ্যন্তরের মধ্যে বল কিন্তু প্রযুক্ত হয়। এখন এই বল করতে গেলে আমরা জানি বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের কিছু সূত্র আছে, যেগুলো আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি। যে বস্তু বল ও গতি সম্পর্কে আইজাক নিউটনের 3টে গতিসূত্র, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। এখন আমাদের যেটা জানবো, এই যে আইজাক নিউটনের যে প্রথম গতিসূত্র, সেক্ষেত্রে বল আর বেগ সম্বন্ধে কি ধারণা বুঝিয়েছে, দ্বিতীয় গতিসূত্রে কি বোঝাতে চেয়েছে। আমরা প্রথম গতিসূত্রটা কি জানি না, কোনো একটা বস্তুকে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে কি স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, আর কোনো গতিশীল বস্তু চিরকাল কন্টিনিউয়াস সরলরেখা বরাবর গতিশীলই চলতে থাকবে। আমি যদি এই ডাস্টারটাকে এখানে রেখে দিই, আমি যদি 5 দিন পর 1 বছর পর এসে দেখি দেবো কি একটা জায়গা দিয়ে আছে, তাই তো? অর্থাৎ এর উপর কোনো রকম বল প্রয়োগ না হওয়ার জন্য এটা স্থির বস্তু, এই চিরকাল এই একটা জায়গাতে স্থিরই থাকবে যদি কেউ এটাকে নাড়ায়। আরেকটা পয়েন্ট কি বলছে, যে বস্তুটাকে যদি গতিশীল থাকে তাহলে সে সর্বদাই সরলরেখা বরাবর গতিশীল, কিন্তু বাস্তবতা সেটা হয় না, মানে প্রশ্ন আসতে পারে। আমি ধর এটাকে ঘুরিয়ে দিই, এই যে কিছুটা যেহেতু থেমে গেল, তাহলে হিসেব মতো তো বলছে কি কন্টিনিউয়াস ঘুরেই যাবে, তাহলে কি নিউটনের প্রথম গতিসূত্র ভুল? না। এইটা থেমে যাওয়ার কারণ হচ্ছে, এক নম্বর যে তলের উপরে এটা ঘোরাচ্ছে সেই তলেতে একটা বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, যেটাকে বলা হয় ঘর্ষণ। দ্বিতীয়ত, যে মাধ্যমে বস্তুটা যাচ্ছে সেই মাধ্যমে যদি কিছু বাধা আছে, যেমন এখানে বাতাস আছে, বাতাসের বাধাকে অতিক্রম করে যেতে হচ্ছে, যদি এই জিনিসগুলোকে উপেক্ষা করা হয়, অর্থাৎ এই জিনিসগুলো যদি না ধরা হয়, তাহলে কিন্তু কন্টিনিউয়াস গতিশীলই থাকবে। এবার আমরা দেখব এই যে প্রথম গতিসূত্রে বল আর বেগ সম্বন্ধে আমরা কি পাচ্ছি, মূল বিষয়বস্তুটা কি পাচ্ছি, এটা তো আমরা জাস্ট একটা বিবৃতি বলবো। মূল বক্তব্যটা কি বলছে, ধরো কোনো একটা বস্তু যে স্থির আছে, তার মানে কি এর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ বস্তুটা স্থির আছে, অর্থাৎ এর উপর কোনো রকম বল আমরা প্রয়োগ করিনি। সেটাকেই ঘুরিয়ে বলছি, যদি বল প্রয়োগ না করা হয় বস্তুটা স্থির থাকবে। দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে কোনো একটা বস্তু উপর যদি আমি বল যত বেশি দিই, সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে তার বেগের পরিবর্তনটাও বেশি হবে। এই বস্তুটার উপর আমি যে বল দিচ্ছি, যদি আমি বলটা আরও বেশি দিই, তখন কি সময়ের সঙ্গে সঙ্গে এর বেগটা অনেক বেড়ে গেল। এই রাস্তাটাকে আমি এই বলটা প্রয়োগ করে ঠিকছি, আমি যখন বলটা প্রয়োগ বেশি করবো সময়ের সঙ্গে সঙ্গে কী হবে, বেশি পরিমাণ বেগ নিয়ে গেল। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল আমি যত বেশি প্রয়োগ করবো, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটার বেগের পরিবর্তন তত বেশি হবে। তাহলে বেগের পরিবর্তন বেশি হবে মানে কি ত্বরণ বেশি হবে, অর্থাৎ বল যত বেশি প্রয়োগ করবো ত্বরণও তত বেশি উৎপন্ন হবে। এর থেকে আমরা বুঝতে পারি কোনো একটা বস্তুর উপর আমি বলতে পারি আমি বেশি বল প্রয়োগ করছি না কম বল প্রয়োগ করছি। ধর এই একটা বস্তু এইভাবে যাচ্ছে আর একটা বস্তু এইভাবে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি প্রথম ক্ষেত্রে নিশ্চয়ই বলটা কম প্রয়োগ করা হয়েছে, সেই কারণে ত্বরণটা কম সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী দেখলাম না, বলটা অনেক বেশি প্রয়োগ করেছি, সেই কারণে ত্বরণটা অনেক বেশি সৃষ্টি হয়েছে। সুতরাং বলের সাথে প্রযুক্ত বলের সাথে ত্বরণের পরিমাণ একটা সমানুপাতিক, অর্থাৎ বল যত বেশি প্রয়োগ করবো ত্বরণ তত বেশি উৎপন্ন হবে। ওকে, এখন আমরা যে মূল বিষয়টা আসবো, এই যে বল কথাটা বলছি, এই বলের সংজ্ঞা, এই যে সংজ্ঞাটা, এই ধারণাটা আমরা পাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আর কোনো একটা বস্তুর আমরা যে বল প্রয়োগ করলো, সে কতটা পরিমাণ বল প্রয়োগ করলো, পরিমাণটা মেজারমেন্ট, অর্থাৎ একটা সংখ্যাগত যে মান পাব কতটা পরিমাণ বল প্রয়োগ করছে, সেই ধারণাটা আমরা পাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই, বল জিনিসটা কি আদৌ। এবার আমি যে রাস্তাটার উপর বল প্রয়োগ করলুম, কতটা বল প্রয়োগ করলুম, সেই মানটা আমরা পাবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। সেটাকে বলা হয় বল পরিমাপের
সূত্র একটা আছে যে কোনো একটা বস্তুর উপর আমি কতটা বল প্রয়োগ করছি সেটা আমি মাপবো কি করে। সেক্ষেত্রে আমরা দেখব বল পরিমাপের সূত্রটা এরকমই আছে, F সমান m ইন্টু a। এই যে প্রমাণটা এটা কথা থেকে এলো, এই প্রমাণটা আমি তোমাদের নেক্সট পরবর্তী ক্লাসে দেখাবো F সমান m কি করে আসে। ওকে, আজকে জাস্ট এটা ধারণাটা মতো দেখুন F টা না বস্তুর উপর আমি যে বলটা প্রয়োগ করছি তা প্রযুক্ত m টা না যে বস্তুটা নিয়েছি তার ভর, আর এ হচ্ছে যখন আমরা বল প্রয়োগ করছি প্রথমেই বলবো যে তার ফলে কি একটা ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তার বেগটা বাড়বে। কী করে বুঝতে পারবে এই সমীকরণটা দেখতে পাচ্ছ, যদি আমি ভরটা নির্দিষ্ট ভরের বস্তু নিই তাহলে এফ এর সাথে এটা কি হচ্ছে সরল সম্পর্ক সমানুপাতে আছে, অর্থাৎ বল যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে। আর তাহলে এফটা বুঝাচ্ছে কি প্রযুক্ত বল, এমটা বুঝাচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুতে সৃষ্ট ত্বরণ। ওকে, ধরো কোন একটা বস্তুর ভর বলে দিল, তার ত্বরণটা বলে দিল, তাহলে আমরা এই সমীকরণটা থেকে সহজেই কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারব। এখন এবার দেখো বলের একক, এবার কীভাবে আমি যে বল পরিমাপ করব সেটা আমি তোমরা দেখাচ্ছি। এবার দেখো বলের একক, তো বলটাকে শুধু মাপলেই হলো না, ধরো আমি বস্তুর উপর বল প্রয়োগ করেছি, আমি বললাম 5 বল প্রয়োগ করেছি, তো 5 বলে তো কোনো সংখ্যা হবে, তার সাথে একটা কিছু বোঝাতে হবে, একক দিতে হবে, কারণ একক ছাড়া কোনো কিছুই মানে না। এই যে 5 বলুন তখন এই নিজেদের মধ্যে একটা সন্দেহ আসতে পারে যে 5 কি, সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে একটা একক অবশ্যই জরুরি। এক্ষেত্রে বলের একক কি কি, একটা সিজিএস পদ্ধতিতে একক আছে, একটা এসআই পদ্ধতি। সিজিএস এসআই এগুলো আবার কি জানা আছে কারণ? সিজিএস এসআই এটা হচ্ছে যে কোনো রাশিকে আমরা যেমন পরিমাপ করব তাকে বিভিন্ন এককের সাহায্যে প্রকাশ করবে, তার জন্য এককের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সিজিএস একটা পদ্ধতি, এসআই একটা পদ্ধতি, এমকেএস একটা পদ্ধতি, এফপিএস বলে একটা পদ্ধতি, এমন নানা রকম পদ্ধতি আছে। কীরকম পদ্ধতিগুলো একটু আগে নিয়ে আলোচনা করি। দেখো সিজিএস এইটার মধ্যে বুঝেছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এদের প্রথমটাকে বুঝে দৈর্ঘ্যকে, দ্বিতীয়টাকে বুঝে ভরকে, আর এটাকে বুঝে সময়। তাহলে আমরা এটা থেকে বলতে পারি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি সেকেন্ড। ওকে, ঠিক একই রকম আর একটা পদ্ধতি বলছি ধরো এমকেএস, তাহলে এক্ষেত্রে বলতে পারি এমটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কেজি বা কিলোগ্রাম, আর এসটা হচ্ছে সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি মিটার, এমকেএস পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম, এমকেএস পদ্ধতিতে সময়ের একক কি সেকেন্ড। ওকে, ঠিক একই রকম এফপিএস, এফটা হচ্ছে ফুট, পি বুঝে পাউন্ড, সময়টা বুঝে সেকেন্ড। তাই যদি এফপিএস পদ্ধতিতে বলি দৈর্ঘ্যের একক কী হবে ফুট, আমরা বলিনি এত ফুট দৈর্ঘ্য, এত ফুট একটা গর্ত, সেই ফুটটাকে এফপিএস পদ্ধতি। ভরের একক কী হবে পাউন্ড, এটাকে প্রকাশ করা হয় এলবি। ওকে, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সময়ের এককটা একই আছে, সেকেন্ড আছে। আর একটা দেখবো যেটা হচ্ছে এসআই পদ্ধতি, এটাকে বলা হয় একটা আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিট। এটা সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব।
এখন এটা জানবো এসআই পদ্ধতি, এগুলোর ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে 3টে করে একক আছে, এসআই পদ্ধতির ক্ষেত্রে মোট একক আছে 7টি। ওকে, এই 7টার মধ্যে 3টে একক এমকেএস এর যা একক সেই 3টে মিলে যায়। অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এগুলো ছাড়াও আরও 4টে আছে, যেমন দৈর্ঘ্য, অমাত্রার একক, বিপণ প্রাবল্য, পদার্থের পরিমাণ। ওকে, তো আমরা যেটা আসছিলাম সেটা আবার আসি। এই যে বলকে যে আমরা ভাবলো, ধরো আমি বললাম 5, তাহলে এটা বললে তো আমার হবে না, তাহলে 5 নিউটন না 5 ডাইন সেটা আমাকে স্পেসিফিকভাবে উল্লেখ করতে হবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে একক বিভিন্ন। তাহলে আমরা যদি বলি 5 নিউটন বল, তাহলে সেটা কি পরিমাণ বলকে বুঝো। যদি বলি 5 ডাইন, তাহলে এই যে ডাইন বলছি, নিউটন বলছি, তাহলে এক্ষেত্রে যেমন আমরা 5 নিউটন বলি, এখানে 5টা কি হলো, একটা সংখ্যাকে বুঝাচ্ছি, তার সাথে যে নিউটন কথাটা দিচ্ছি এটা একটা একককে বুঝাচ্ছি। তাহলে শুধু যদি আমি 5 বলি কোনো মানে বুঝাবে না, কোনো একটা ধারণা পাওয়া যাবে, কিন্তু 5 নিউটন বলে আমার একটা ধারণা। এখানে আমরা দেখবো, তাহলে এই যে নিউটন ডাইন যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে বলের একক। তাহলে বলের এককে সিজিএস আর এসআই এককগুলো কি হয় আমরা দেখব। দেখো সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ওকে, এবার আমরা এই ডাইন জিনিসটা কি আর নিউটন জিনিসটা কি দেখব। ডাইনটা কি বলা হচ্ছে, দেখো আমরা সিজিএস এ বলেছি তাই তো, ভালো করে বুঝি। একটা যদি আমরা সংজ্ঞা জেনে যাই আরেকটা আমরা আসি করতে পারি। আমরা বলের সংজ্ঞাটা কি করব, কোনো একটা বস্তুর উপর যেটা প্রয়োগ করব, করলে কি হবে তাতে একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরা সংজ্ঞাটা ঠিক এভাবেই বুঝবো, তাহলে কিছু পরিমাণে একটা বল প্রয়োগ করবো, করলে কিছু পরিমাণে একটা ত্বরণ সৃষ্টি হবে। সেখানে আমি সংখ্যাগুলো বুঝি, কোনো একটা বস্তু যার ভর হচ্ছে আমি 1 গ্রাম। ওকে, এটা 1 গ্রাম। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যতটা পরিমাণ আমি বল প্রয়োগ করছি, যতটা পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই যতটা পরিমাণ বল প্রয়োগ করবো সেই বলটা হচ্ছে 1 ডাইন। আবার বলের সংজ্ঞা আমরা বলেছি কোনো একটা বস্তুর উপর যেটা প্রয়োগ করলে তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমি যেমন বল প্রয়োগ করবো সেরকম ত্বরণ সৃষ্টি হবে। বলছে বস্তুটা ভর হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম ভরের উপর বস্তুর উপর আমি 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবো। তার জন্য আমাকে যতটা বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 1 ডাইন। ওকে, আমরা সম্পর্কটা কি লিখেছিল, F সমান m ইনটু a। তাহলে এখানে m টা কত হয়েছে 1 গ্রাম, ত্বরণ কত হয়েছে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটা গুণিত এইটা সমান কত 1 ডাইন। বুঝা গেল? তাহলে 1 ডাইন আমরা বলতে পারি 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। খাতায় লিখব। ঠিক একই রকম ভাবে আমি আনবো এসআই টাকে। ওকে, এসআইটার ক্ষেত্রে দেখো আমি যদি এটাকে ফলো করি, তাহলে সিজিএস এ যেখানে বস্তুর ভরটা 1 গ্রাম ছিল, ত্বরণটা যেখানে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ছিল, এক্ষেত্রে আমি কি দেখব, ভরটা হতে হবে 1 কিলোগ্রাম, আর যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সংখ্যাটা আমি এভাবেই বলবো নিউটনে, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে সেই পরিমাণ বলটাকে বলা হচ্ছে 1 নিউটন। তাহলে আমি এই F সমান m এটার সাথে যদি আমি কম্পেয়ার করে বলি, তাহলে এখানে m টা কত হচ্ছে 1 কেজি, ত্বরণটা কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে m ইনটু a ছিল, তাহলে 1 কেজি গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাই কত হলো 1 নিউটন। বুঝা গেল? এবার আমরা দেখব এই যে সিজিএস পদ্ধতিতে একক পেলাম ডাইন, এসআই পদ্ধতিতে একক পেলাম নিউটন, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা আমরা প্রমাণ করব। না 1 নিউটন সমান হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা কি করে আসছে? ওকে, দেখো আমরা 1 নিউটন সমান কি পেয়েছি? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমি লিখছি 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কিসে চেঞ্জ করব? ডাইন আসবে। তার মানে কোন এককে আসবো, কোন পদ্ধতিতে আসবো? সিজিএস পদ্ধতিতে। তাহলে এখানে যে প্রত্যেকটা টার্ম আছে এগুলো প্রত্যেকটাকে আমাদের সিজিএস এ কনভার্ট করতে হবে। ওকে, দেখো 1 কেজি, তাহলে এটাকে যদি আমি সিজিএস এ কনভার্ট করি তাহলে কিসে আনবো? গ্রামে আনবো। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আগে বলো 1 মিটার, এটাকে যদি আমি সিজিএস এ আনি মানে কিসে আনবো? সেন্টিমিটার। তাহলে কত হবে? 100 সেন্টিমিটার। এখানে আমি বসাচ্ছি, তাহলে 1 কেজির জায়গায় বসাবো 1000 গ্রাম ইনটু এইটার জায়গায় কত বসাচ্ছি? 100 সেমি পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? এবার আমি আগে সংখ্যাগুলো হিসাব করব। তাহলে কটা শূন্য আছে? 3টে আগে 5টা। তাহলে সেটাকে আমরা সূচকের আকারে লিখতে পারি। আমরা 7 এ সূচক করেছি 10 টু দি পাওয়ার 5। তাহলে এবার এককগুলো কি করে রইল? দেখ, গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার। বলো তো গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি? ডাইন। তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। ক্লিয়ার? তাহলে আমরা এর থেকে পাচ্ছি কি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি। আমি যদি বলি 1 ডাইন সমান কত নিউটন? দেখো 10 টু দি পাওয়ার 5 ডাইন সমান কত? 1 নিউটন। 1 ডাইন সমান 1/10 টু দি পাওয়ার 5 নিউটন। এটা বলতে পারি, বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার 5, না লিখে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার -5 নিউটন। সূচকের নিয়মে এটা যদি উপরে উঠে যায় ঘাতের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 টাইম সমান 1/10 টু দি পাওয়ার 5 বা 10 টু দি পাওয়ার -5 নিউটন। তাহলে বোঝা গেল বলের সিজিএস এবং এসআই এককগুলো এবং তাদের মধ্যে কি সম্পর্ক। এবার আমরা দেখব, ধরো এই যে এসআই আমরা দেখছি 1 কেজি ভরের বস্তু। এই 1 কেজি ভরের কোনো বস্তুকে, যে কোনো বস্তুকে পৃথিবীতে নিজের দিকে টানছে, তাহলে 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী নিজের দিকে টানতে পৃথিবী কতটা পরিমাণ বল প্রয়োগ করে? মানে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলটা দিয়ে টানবে সেটা কত? 9.8। কত কি হবে এককটা? নিউটন। কারণ আমরা এসআই দেখছি। তাহলে 1 কেজি ভরে
কেজি ভরের কোনো একটা বস্তু দিয়ে পৃথিবী যে বলটা দিয়ে যাবে সেটা হচ্ছে 9.8 নিউটন। এখন তোকে বলা হলো একটি 10 কেজি ভরের কোনো বস্তু, ওকে, 10 কেজি ভরের কোনো বস্তু তাহলে পৃথিবী কত বল দিয়ে নিজের দিকে টানবে? তাহলে এটার সাথে কি হবে? 10 গুণ করতে হবে। তাহলে যদি আমরা 10 কেজি ভরের বস্তু দেখতে বলি 10 ইন্টু 9.8 বুঝা যাচ্ছে? সমান কত হলো? 98। ক্লিয়ার? এবার আমরা দেখবো একটা ছোট্ট পরীক্ষার সাহায্যে দেখব যে বস্তুর যে ভার ওজন কীভাবে আমরা পরিমাপ করি। আমরা জানি বস্তুর ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সাধারণত আর বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে, তাই তো? এখন তোমাদেরকে একটা পরীক্ষার সাহায্যে দেখায় কীভাবে স্প্রিং তুলা কাজ করে, স্প্রিং তুলার কোন নীতিতে কাজ করে। ধরো এটা একটা সাপোর্ট আছে আর এই একটা সাপোর্ট আছে, ওকে, এখানে আমি একটা স্কেল রেখেছি, বুঝা গেল? এখানে বিভিন্ন দাগ কাটা আছে। আমি একটা স্প্রিংকে মতো নর্মাল অবস্থায় আটকে দিচ্ছি, ওকে। এই স্প্রিংটাতে আমি একটা 1 কেজি ভরে একটা বাক্কাটা ঝুলিয়ে দিচ্ছি। যেই ঝুলিয়ে দেবো স্প্রিংটা কি হবে? একটু প্রসারিত হয়ে গেল। এটা হচ্ছে 1 কেজি। প্রথমে যে স্প্রিংটা ছিল দেখবে যে 1 কেজি ভরে দেবো, স্প্রিংয়ের যে বাগানগুলো একটু ফাঁক হয়ে গেল, একটু নেমে গেল। তখন আমি এই জায়গাটা পাট দিচ্ছি, ধরলাম এই পাটটা এই জায়গার সাথে কোথাও আছে, ওকে। এবার এই 1 কেজিটার জায়গায় আমি এর দ্বিগুণ ভর চাপিয়ে দিই, অর্থাৎ আমি 2 কেজি ভরে একটা পাটকা চাপিয়ে দিচ্ছি। ধর প্রথমে নর্মাল অবস্থায় এটা হচ্ছে এই জায়গায় ছিল, ঠিক আছে? যখন 2 কেজি ভরে চাপিয়ে দেবো, 1 কেজি চাপালে যতটা বেড়েছে 2 কেজি চাপালে যেহেতু এটা দ্বিগুণ হয়েছে, প্রসারণটা অত বৃদ্ধিটা দ্বিগুণই হবে। এটা হচ্ছে 2 কেজি। তখন দেখা গেল পাটটা এখানে। এখন দেখো তাহলে এটা থেকে আমরা একটা ধারণা করতে পারছি স্প্রিংয়ের উপর আমি যখন বল প্রয়োগ করছি স্প্রিংটা কি হচ্ছে? দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। কীরকম বৃদ্ধি পাচ্ছে সেটা নির্ভর করছে আমি কীরকম ভর দিচ্ছি, তাই তো? যখন আমি 1 কেজি ভর দিয়েছি তখন আমার যেরকম বৃদ্ধি হয়েছে, যখন এর দ্বিগুণ দিয়েছি বৃদ্ধিটাও দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এই স্প্রিংটার উপর বাটকার একটা বল প্রয়োগ করেছে। এই বাটকারের ভরের জন্য স্প্রিংটাকে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এটাই নীতি, যখন কোনো একটা বস্তুর উপর বল যত বেশি প্রযুক্ত হবে তার দৈর্ঘ্য প্রসারণ ততটাই হবে। এই নীতিটার উপর ভিত্তি করে আমাদের স্প্রিং তুলা কীভাবে কাজ করে সেটা গঠিত হয়েছে। বোঝা গেছে? অর্থাৎ বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের যে প্রসারণ, বল প্রয়োগ হলে স্প্রিংয়ের একটা প্রসারণ হবে, যেটা আমরা পরীক্ষাটা দেখলাম। এই নীতিটাকে কাজে লাগিয়ে আমাদের স্প্রিং তুলা কাজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম একটা টপিক। এর পরবর্তীকালে আমাদের আছে ঘর্ষণ, এই বিষয়টা, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা দেখব ওই যে এফ সমান এম যে বললাম, যেটা আমি কথা বলে একটু পরে আলোচনা করছি, যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ত্বরণ যে উৎপন্ন হচ্ছে সেখানে কতটা পরিমাণ বল প্রয়োগ করতে, বল আমি কীভাবে মাপবো? এফ সমান এম এর সূত্রটা দিয়ে মাপবো তো বলবো, কীভাবে মাপবো সেটা আমরা একটা প্রবলেম সলভ করব। ওকে, দেখ প্রবলেম দেখো, 2 কিগ্রা ভরের একটি বস্তুর উপর
বল প্রয়োগ করায় এক মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। ওকে, তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত? বুঝা গেল? তাহলে এটা আমরা হিসাব করব। দেখো কত বড় একজাক্ট আমরা 2 কেজি ভরে, মানে এটা কি বলে দিয়েছে, বস্তুর ভর। ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, m, সেটা কত, 2 কেজি। এরকম গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আগে অঙ্কটা বারবার করব, করার পর যে যে ডাটা তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা আগে লিখে দেব। ওকে, তাহলে 2 কেজি ভর, এর উপর বল প্রয়োগ করার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এটা কি বোঝাচ্ছে, ত্বরণটা। তাহলে ত্বরণটা আমরা কি দিয়ে প্রকাশ করি, a দিয়ে, কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাকে বলেছে প্রযুক্ত বল, F সমান কত, তাই তো? আমরা কি জানি, F সমান হচ্ছে m ইনটু a। এবার একটু আমরা দেখে নেবো ডাটাগুলো লেখার পর এককগুলো যে কোনো একটা পদ্ধতি থাকতে হবে, তাহলে সব সিজিএসে থাকতে হবে, কিন্তু সব এসআই থাকতে হবে। তাহলে কেজি কিসে আছে, এসআই। মিটার পার সেকেন্ড স্কয়ার কিসে আছে, এসআই। তাহলে এককগুলো ঠিক আছে। তাহলে আমি যদি এখানে মান বসাই, তাহলে 2 ইনটু a মানে কত, 1 সমান কত হলো, 2। এবার আমরা এর এককটা লিখব। আমরা পুরো অঙ্কটা কোন পদ্ধতি করেছি, এসআই পদ্ধতি। তাহলে এখানে এসআই এককটাই লিখব। কার এসআই একক লিখব, যেটা নির্ণয় করছি কি, বলের এসআই একক। তাহলে আমি কত বল প্রয়োগ করেছি, 2 নিউটন বল প্রয়োগ করেছি। ক্লিয়ার? এর পরবর্তী ক্লাসে আমরা ঘর্ষণ সম্পর্কে আলোচনা করব। ওকে।